কে ফুরিয়ার ট্রান্সফর্ম করব তখন আমরা তার ফ্রিকোয়েন্সি গুলো জেনে যাব। এটা একদম দুদিন আগের ক্লাসে আমরা জেনেছিলাম। তা গত দিনের ক্লাসে আমরা দেখলাম যে এইভাবে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি এবং সেটা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। এবং আমরা এটাও দেখলাম যে সেই একটা ট্র্যাডিশনাল যে ফুরিয়ার ট্রান্সফর্মের যে ইকুয়েশনটা আছে, শুধুমাত্র সেই ইকুয়েশনকে ডিসক্রিটাইজ করে দিলেই আমরা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মে চলে আসতে পারি। আমরা আগের দিন ইউনিট ইম্পালস সিগন্যালের ডিটিএফটি করেছিলাম, তারপরে ইউনিট স্টেপের করলাম। এখানে একটা এক্সাম্পল, এই যে শীটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই শীটটা আমাদের বিএলসি তে দেওয়া আছে, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মের আন্ডারে সলিউশন অফ ডিটিএফটি প্র্যাকটিস প্রবলেমস, এরকম একটা নাম। লেট মি চেক ইট ওয়ান্স। ওকে, ইটস নট দেয়ার, ইটস নট ওপেনিং ইট। এখানে দেখো একটা প্রবলেম আছে, একটা সমস্যা বা একটা অঙ্ক এখানে দেওয়া আছে, যেখানে বলা আছে যে এই যদি ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মটা এটা হয়, সেক্ষেত্রে তার ডিটিএফটি কি হবে। তা আমরা আগের দিন এই যে আমরা এই শিফটিং প্রপার্টিটা পড়েছিলাম, তার মানে শুধুমাত্র আমরা যে মেইন সিগন্যালটা উইদাউট এনি শিফটিং, যে মেইন সিগন্যালটা, এখানে মেইন সিগন্যালটা কে, মেইন সিগন্যালটা ইউনিট স্টেপ সিগন্যাল, যার কোনো শিফটিং নেই। তা সেই মেইন সিগন্যালটার আমরা যদি ডিটিএফটি করি, সেটা আমরা জানি ইউনিট স্টেপ সিগন্যালের ডিটিএফটি কি, সেটা আমরা এখানেই বের করেছিলাম। তার সাথে শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করলেই আমরা আলাদা আলাদা করে দুটো সিগন্যালের ডিটিএফটি পেয়ে যাচ্ছি। তাদেরকে বিয়োগ করব, কারণ এটা লিনিয়ার অপারেশন। লিনিয়ার অপারেশনে যোগ বিয়োগের সময় আলাদা আলাদা করে করলেও সেটা হয় এবং তারপরে সেটাকে এক করে দিতে হয়। তা আমরা আলাদা আলাদা করে ডিটিএফটি বের করলাম, করে তারপর তাদেরকে আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা ফাইনাল রেজাল্টটা পেলাম। এটা খুবই সহজ একটা অঙ্ক। আমি পড়ানোকালীন যদি কারোর কোনো প্রশ্ন তৈরি হয়, যেমন আমি ক্লাসেও তোমাদেরকে বলি যে যদি যখন কোনো প্রশ্ন হবে ইউ উইল রেজ ইউর হ্যান্ড, অর তোমরা এখানে, আমি যেহেতু এখানে স্লাইডে আছি বা ক্লাস নোটে আছি, তাই আমি তোমাদের রেজ হ্যান্ডটা দেখতে পাবো না, তাই তোমরা মাইক অন করে আমাকে জিজ্ঞাসা করবে সেই মুহূর্তে। তো এইভাবে এটাকে আমি এই পোর্শনে ছেড়ে দিলেও যে সেটা ভুল হবে তা না, নট নেসেসারিলি তোমাদেরকে এই স্টেপ অবধি আসতে হবে। হ্যাঁ, অবশ্যই তার মানে এই না যে এই স্টেপেই ছেড়ে দেবে। এবং সেটা কতটা তোমরা করবে সেটা ডিপেন্ড করবে যে আমি এই কোশ্চেনটাতে 2 নাম্বার দিয়েছি না এই কোশ্চেনে আমি 5 নাম্বার দিয়েছি। আমি যদি 2 নাম্বার দিই জাস্ট এটুকু করবে, যদি 5 নাম্বার দিই পুরোটা কমপ্লিট করবে। আচ্ছা, এই অঙ্কটাও আমরা আগের দিন ক্লাসে করলাম, এই 3 নাম্বার প্রবলেমটা। এটা খুবই সিম্পল। আমরা যখন জেড ট্রান্সফর্ম করেছিলাম তখন এই ডিসক্রিট টাইম ফাংশনের জায়গায় a টু দি পাওয়ার n u অফ n বসিয়েছিলাম, এবং এখানে জেড ট্রান্সফর্মের সময় z টু দি পাওয়ার মাইনাস n ছিল, যেটা এখানে ডিটিএফটির সময় শুধুমাত্র এইটুকু অংশটাই বদল হয়েছে, যে e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা n। কেন আমি এখানে n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি করলাম, তার কারণ যেহেতু এটা ইউনিট স্টেপ সিগন্যাল, তার মানে সিগন্যালটা আমার n ইজ ইকুয়াল টু 0 অনওয়ার্ড এক্সিস্ট করবে, নেগেটিভ সাইডে সিগন্যালটা এক্সিস্টই করবে না। তাই নেগেটিভ সাইডে আমি যদি রাখিও বা, সেখানে সিগন্যালটার মান তো শূন্য হবে, শূন্য। তার মানে লেখা না লেখার মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। একইভাবে দেখো এখানে আরো একটা প্রবলেম দেওয়া আছে। এখানে আমি তোমাদের একটু ইন্টারভেনশন চাই, তোমরা এখানে আমাকে একটু থামাবে। এই যে 4 নম্বর প্রবলেমটা আছে, এই 4 নম্বর প্রবলেমটা দুভাবে করা যেতে পারে। এক, রিভার্সাল পদ্ধতি ব্যবহার করে, যেটা প্রথমে এখানে দেখানো হচ্ছে। রিভার্সাল পদ্ধতি ব্যবহার করে আগের দিন ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, যদি কোনো একটা সিগন্যালের ডিটিএফটি আমরা জানি, এই যেটা এখানে লেখা আছে, কোনো একটা ডিসক্রিট টাইম সিগন্যালের যদি ডিটিএফটি আমরা জানি,
তাহলে সেই সিগন্যালের রিভার্সড কন্ডিশনে ডিটিএফটি হবে জাস্ট ওমেগাটাকে মাইনাস ওমেগা দিয়ে রিপ্লেস করে দেওয়া, বা মাইনাস ওমেগাকে ওমেগা দিয়ে রিপ্লেস করে দেওয়া। সামওয়ান ইজ আস্কিং টু জয়েন। তো এভাবে আমরা এটাকে ভাবতে পারি, এভাবে ভাবা যেতে পারে। কিন্তু আরো একটা অল্টারনেটিভ অপশন আছে। অল্টারনেটিভ অপশনটা বেসিক্যালি ফার্স্ট অপশন। তোমরা দুটো পদ্ধতি করতে পারো। এখানে তোমরা রিভার্সাল পদ্ধতি ব্যবহার করে করতে পারো, অথবা তোমরা এখানে ওই যে ট্র্যাডিশনাল পদ্ধতি, আমরা লিমিটটা কত থেকে কত হবে সেটা চেক করে বসানো। কেন এটা বসানো হলো ভাবো তো, যে যেহেতু ইউ অফ মাইনাস এন, তার মানে আমার ইউনিট স্টেপ সিগন্যালটাকে পুরো রিভার্স করে দেওয়া হলো। যদি রিভার্স না করতাম, ইউনিট স্টেপ সিগন্যাল বাই ডিফল্ট n is equal to 0 থেকে প্লাস ইনফিনিটি অবধি যায়। কিন্তু যেহেতু এটা আমি রিভার্স করলাম টাইম অ্যাক্সিসে, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 অবধি এই ফাংশনটা এক্সিস্ট করবে। আমার এই কথার সাথে তোমরা কি সহমত? জি ম্যাডাম। গুড। তাহলে যদি মাইনাস ইনফিনিটি থেকে 0 অবধি ফাংশনটা এক্সিস্ট করে, তাহলে আমার ওই 0 থেকে প্লাস ইনফিনিটি অবধি লেখার কোনো অর্থই নেই। তাই আমি এখানে মাইনাস ইনফিনিটি থেকে 0 অবধি লিখে ফাংশনটাকে লিখে দিলাম। এখানে ইউ অফ মাইনাস ইন কেন লিখিনি? তার কারণ আমি ওকে বাঁ দিকে বা ডান দিকে যেদিকে শিফট করি না কেন, ওর মান কিন্তু 1ই থাকবে। তার মানে 1 দিয়ে গুণ করা বা সেটাকে না লেখার মধ্যে কোনো পার্থক্য নেই। তো এবার যথারীতি আগের দিন আমরা একটুখানি প্র্যাকটিস করেছিলাম যে সাবস্টিটিউট মেথড। আমাদের কাছে যেই ফর্মুলাস গুলো জানা আছে, 3টে ফর্মুলা, তোমরা যদি কেউ তোমাদের ক্লাস নোটটা নিয়ে একটু বসো, বা তোমাদের কারোর কাছে যদি বিএলসির অ্যাক্সেস থাকে, তাহলে তোমরা দেখতে পারবে যে ওখানে 3টি সূত্র ছিল, যেখানে প্রথম সূত্রটা ছিল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে 0-র তো কোনো ইনফরমেশনই ছিল না। এক্ষেত্রে তাহলে আমরা n কে যদি মাইনাস n দিয়ে সাবস্টিটিউট করি সমস্ত ক্ষেত্রে স্টার্টিং ফ্রম দ্য লিমিট টু দ্য ফাংশন, একদম এখান থেকে শুরু করে ভেতর পর্যন্ত যদি আমি n কে মাইনাস n দিয়ে সাবস্টিটিউট করে দেই, তাহলে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি হয়ে যাবে, 0ই থাকবে। যেহেতু 0 প্লাস ইনফিনিটির থেকে ছোট, তাই 0কে আমি নিচে লিখব, এবং প্লাস ইনফিনিটি যেহেতু বড়, তাকে আমি ওপরে লিখব। এটা আমাদের ট্র্যাডিশন যে আমরা আপার লিমিট মানে যে ওপরে বসে তা না, আপার লিমিট মানে আউট অফ টু লিমিট হুইচ ওয়ান ইজ গ্রেটার। তার মানে 0 আর ইনফিনিটির মধ্যে ইনফিনিটি বড়, তাই ইনফিনিটি ওপরে বসবে। দেখো n কে আমি মাইনাস n দিয়ে সাবস্টিটিউট করেছি, তাই মাইনাস n। আবার এখানে ভেতরে একটা n আছে, এই n এর জায়গায় যদি আমি মাইনাস n বসিয়ে দেই, তার মানে এখানে আমার যে ওমেগা n আসবে, প্লাস হয়ে যাবে। তা বাকিটা সহজ। তা আমরা এভাবে ট্র্যাডিশনাল পদ্ধতিটাও ব্যবহার করতে পারি, যেখানে লিমিটটাকে বুঝে করতে হয়, আর অথবা আমরা এই প্রপার্টি ব্যবহার করেও করতে পারি। যে কোনো একটা তোমরা করলেই সেটা সঠিক। এখানে শুধু একটা আমার সাজেশন তোমাদের কাছে থাকবে, যে যখন তোমরা ট্র্যাডিশনাল মানে আমাদের ডিটিএফটি ট্র্যাডিশনাল পদ্ধতিটা করবে, শুধুমাত্র দেখবে যে এখানে ফাংশনটা কোন জায়গা থেকে কোন জায়গা অবধি এক্সিস্ট করবে, এই লিমিটটাকে নির্ধারণ করাটাই প্রধান কাজ। একবার লিমিটটা যদি নির্ধারণ করে ফেলো সঠিকভাবে, এবং ফর্মুলাগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করো, তার মানে তুমি সঠিক আনসারই আসবে, মানে আর কোনো there is no other way। এবার যদি আমরা কোশ্চেন নাম্বার 5-এ আসি, এই কোশ্চেনটা দেখে বলো তো, যে এখানে তো ওকে, এখানে তো আমি করেই দিয়েছি, কিন্তু তবুও আমাকে বলো, এই যে a⁴n u অফ -n - 1, কেন এখানে ফাংশনটাকে আমি মাইনাস ইনফিনিটি থেকে -1-এ লিমিট করলাম? কেউ যদি একটু বলতে পারে আমাকে।
যে কেউ ভুল হলে হতে পারে, কিন্তু তবুও বললে বেটার। ম্যাম এখানে 1 থেকে ইনফিনিটি নিয়েছি কারণ আমাদের 2 নম্বর সূত্র যেটা ছিল ম্যাম ওইটার সঙ্গে হচ্ছে মেলানোর জন্য আর কি। হ্যাঁ, মেলানোর জন্য, কিন্তু -1 অব্দি গেল কেন? ওটা মনে হয় হচ্ছে -n হচ্ছে মানে বিপরীত দিকে, মানে ইউনিট স্টেপ বিপরীত দিকে হওয়ার কারণে হচ্ছে -ইনফিনিটি হচ্ছে, আর হচ্ছে -1 হচ্ছে মানে হচ্ছে এই জায়গায় -1 শিফট করতে ইয়া দেওয়া হচ্ছে -1 হচ্ছে। তোমার কথাটা খুব হালকা শোনা যাচ্ছে। ম্যাম ওই জায়গায় -n থাকার কারণে হচ্ছে -ইনফিনিটি টু মানে ইয়েটা আসছিল আর কি -n, আর হচ্ছে আচ্ছা, -1 থাকার কারণে হচ্ছে ম্যাম শিফট হয়েছে একটা শিফট এর জন্য -1 কিন্তু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে যদি তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো, যদি তোমরা বাকিরা শুধু ইউ অফ এন কে আঁকো, ভাবো প্রথমে আমি ইউ অফ এন কে আঁকলাম, যেখানে ফাংশনটার হাইট হচ্ছে 1 এবং ফাংশনটা আমার 0 থেকে +ইনফিনিটি অব্দি যাচ্ছে। এবার তার সাহায্যে আমি ইউ অফ -n কে আঁকলাম, মানে ল্যাটারাল শিফটিং হলো, মানে আমি পার্শ্ববর্তী রিভার্সাল হলো। তা যদি রিভার্সাল ওভাবে হয়, তাহলে আমার ফাংশনটার হাইট তো 1 থাকবে, কিন্তু ফাংশনটা ঠিক পাশাপাশিও শিফট মানে রিভার্স হয়ে যাবে। তার মানে এবার ফাংশনটা -ইনফিনিটি থেকে 0 অব্দি থাকবে। এবার -ইনফিনিটি থেকে 0 অব্দি ফাংশনটা থাকলো, এটা হচ্ছে ইউ অফ -n। এবার এই ফাংশনকে যদি আমি একবার শিফট করি -1 দিয়ে, ও কিন্তু ডিলেড হবে না, ও আরো অ্যাডভান্সড হয়ে যাবে। তার মানে এবার ওর লিমিটটা হচ্ছে -ইনফিনিটি টু -1। এই কারণে এটা হলো, পুরোটা কারণ হচ্ছে এই কারণটার জন্য, ইউ অফ -n-1 এর জন্য। এবার আরেকজন প্রথম যে উত্তর দিয়েছিল তার উত্তরটাও সঠিক, যে আমি ফর্মুলাতে ফিট করানোর জন্য আমি মেথড অফ সাবস্টিটিউশন ব্যবহার করলাম এবং একে আমি 1 টু ইনফিনিটি করলাম। দেখো এনটা -n হয়ে গেছে, -nটা +n হয়ে গেছে, পুরোটাই সাবস্টিটিউটেড। তো করার পর আমি এভাবে লিখেছি, কিন্তু অলরেডি তোমাদের কাছে দ্বিতীয় প্রবলেমে এখনো কেউ জয়েন করার চেষ্টা করছে। আমরা দ্বিতীয় যে সূত্রটা আছে সেখানে অলরেডি আমরা 1 টু ইনফিনিটির জন্য সূত্র কি হবে সেটা করে দিয়েছিলাম। তা সেখান থেকে সরাসরি আমরা এই লাইনে চলে আসতে পারি, এত কষ্ট করার কোনো দরকার নেই। এরপরে আমরা আসি, এই অঙ্কটা আমরা দ্বিতীয় দিন মানে আগের দিন ক্লাসে করেছিলাম, দুটো সেকশনেই করেছিলাম আমরা ক্লাসে, মনে পড়ছে? ম্যাম হ্যাঁ, তোমাদের কি মনে পড়ছে এই জি ম্যাম। অঙ্কটা? হ্যাঁ, এই অঙ্কটা আমরা আগের দিন ক্লাসে করেছিলাম। তা এইভাবে আমরা সমাধান পেয়েও ছিলাম। এবার এটা হচ্ছে, তোমরা একটু আমাকে বলবে, কারণ তোমাদের উত্তরটা জানা আমার জন্য খুব দরকার। এখানে দুটো পদ্ধতিতে, মানে মোস্ট অফ দ্য প্রবলেমে আমি দুটো পদ্ধতিতে করেছি। একটা তোমার রিভার্সাল এবং শিফটিং প্রপার্টি ব্যবহার করে, আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল মানে লিমিটটাকে চেক করে, যে লিমিটটা কত দূর, কোথা থেকে কত অবধি থাকবে। তা যদি আমি এখানে হাফ তো একটা কনস্ট্যান্ট, তা আমি একে a⁴n ও ভাবতে পারি। তা এই ফাংশনটার যদি আমরা ডিটিএফটি বের করি, যেখানে আমার ইউ অফ n প্লাস 3 আছে, সেখানে আমার ইউ অফ n প্লাস 3 থাকলে আমার লিমিটটা কোথায়, কত থেকে কততে হবে, এটা কেউ যদি আমাকে একটু বলো। লিমিটটা কোথা থেকে, দেখো ইউ অফ এন এর পর আমি তাকে +3 দিয়ে অ্যাডভান্স করলাম, তার মানে ইউনিট স্টেপ সিগন্যালটা এবার n is equal to -3 থেকে শুরু হলো, তাই কি? ম্যাম গুড। তাহলে -3 থেকে যদি শুরু হয়, তাহলে ওর লিমিট হবে -3 টু +ইনফিনিটি।
তা আমি যদি ট্র্যাডিশনাল পদ্ধতিতে করি, দেখো আমার -3 থেকে +∞ অবধি ফাংশনটা থাকবে। তাই এটা দুভাবে করা যায়, আমি -3 থেকে -1 লিমিট ধরতে পারি, আবার -3 থেকে 0 অবধি ধরে 1 থেকে ইনফিনিটি অবধি ধরতে পারি। দুটো ভাবেই অঙ্কটা করা যায়, দুটো ভাবেই সঠিক, and you will get the same result. ফাইনাল রেজাল্ট কিন্তু একই হবে, তাতে কোনো অসুবিধে নেই। কনসেপ্টটা কি তোমরা বুঝতে পারছো যে লিমিটটা কিভাবে ধরা হচ্ছে? একটু কেউ কথা বলো, তোমরা কথা বললে আমি একটু বুঝতে পারবো, কারণ ফিজিক্যাল ক্লাস তো না, আমি দেখতে পাচ্ছি না কাউকে। জি ম্যাম, বুঝতে পারছি। গুড। আচ্ছা, তা একইভাবে আমি শুধু অঙ্কটুকু বের করি, দেখো শুধু অঙ্কটুকু রাখলাম, বাকিটুকু আমি হাইড করে রেখেছি। তা এই যে নিচের দিকে 8 নাম্বার কোশ্চেনটা আছে, এখানে u of n-3 আছে, u of n-3। তা u of n-3 যখন, তাহলে এর ডিটিএফটি বের করতে গেলে ফাংশনটার লিমিট কোথা থেকে কত অবধি হবে, যদি কেউ একটু আমাকে বলো। 3 থেকে ইনফিনিটি। আরেকবার। +3 থেকে ইনফিনিটি। এক্স্যাক্টলি, +3 থেকে, তার মানে u of n-3 মানে ইউনিট স্টেপ সিগন্যালটা 3 ঘর পিছিয়ে গেছে, ডিলেড হয়েছে, তার মানে ফাংশনটাই শুরু হয়েছে n +3 থেকে। তার মানে এর যদি আমরা ডিটিএফটি করি, তাহলে আমার লিমিটটা হবে 3 থেকে ইনফিনিটি। এখানে পুরো স্টেপস গুলো করে দেওয়া আছে। তোমাদের সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে এই পুরো শীটটা যেন তোমরা নিজেরা করো, কারণ না করলে কিন্তু প্র্যাকটিস হবে না এবং ভুলটা বারবার হতে থাকবে। আর এভাবে বাকিগুলো আছে এখানে, এটা তো বরং আগেগুলোর থেকে সহজ। যেমন তোমাদের যখন জেড ট্রান্সফর্ম করিয়েছিলাম, তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে সাইন কোসাইন এগুলো থাকলে ওই এক্সপোনেনশিয়াল ভাবে আমরা ওই অয়লার্সের থিওরেম অনুযায়ী এখানে বসিয়ে দিতে পারি। দেখো ঠিক অয়লার্সের থিওরেম অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিলাম, অয়লার্সের থিওরেম অনুযায়ী। তারপরে এটাকে দুটো ভাগে ভাগ করব, ঠিক যেভাবে জেড ট্রান্সফর্ম করেছি ঠিক একইভাবে আমাদের z⁻⁻n এর পরিবর্তে e⁻−j⍵n আছে। ঠিক আছে, আচ্ছা, এই হলো হয়ে, এইভাবে আমরা ক্যালকুলেশনসটা করতে পারবো। এবং এই ক্ষেত্রে সাইন কসের ক্ষেত্রে আমাদের তত অবধি যেতে হবে যতক্ষণ না এই ফর্মস গুলো, এক্সপোনেনশিয়াল ফর্মস গুলো আমার সাইন কোসাইন ফর্মে কনভার্টেড হয়। এবার যদি আমরা এই প্রবলেমটাকে দেখি, দেখো এখানে দেখা যাচ্ছে যে একটা কোসাইন ওয়েভফর্ম আছে। কোসাইন মানে ওকে, কিন্তু সাইন কোসাইন মানে ওকে আমি অয়লার্সের থিওরেম অনুযায়ী ওকে ভেঙে ফেলতে পারি, কারণ আমার যদি এক্সপোনেনশিয়াল প্যাটার্নে চলে যায় তাহলে আমাদের অঙ্কটাকে করতে অনেক সুবিধা হবে, কারণ বাইরে অলরেডি একটা এক্সপোনেনশিয়াল আছে, ভেতরে একটা থাকলো, পাওয়ার অফ এন নিতে সুবিধা হবে এবং ফর্মুলায় বসাতেও সুবিধা হবে। কিন্তু এখানে একটা ঘটনা হচ্ছে, অঙ্কটা বলা হয়েছে যে -4 থেকে +4 অবধি থাকবে। -4 থেকে যদি +4 অবধি থাকে, তার মানে আমাকে 3 নম্বর ফর্মুলাটা ব্যবহার করতে হবে, 0 to n, 0 to n। দেখো এখানে প্রথমে তো দুটো ভাগে ভাগ করা হলো, কিন্তু একে আবার আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারবো, নইলে আমাদের ফর্মুলায় ফেলতে অসুবিধা হবে। আর এই যে ফার্স্ট টার্ম এবং থার্ড টার্মকে মেথড অফ সাবস্টিটিউশনের সাহায্যে ট্র্যাডিশনাল ফর্মে নিয়ে আসবো। এটা করলেই একটু লেন্দি হয়ে যায়, কিন্তু বেসিক্যালি এই ফর্মুলাটা ব্যবহার করলে আমরা এই যে এই ফর্মুলাটা ব্যবহার করলেই আমরা ফাইনাল রেজাল্টে আসতে পারবো। এখানে যদি n = 0 থেকে N হয়, তোমরা দেখো তাহলে এটা হচ্ছে, কিন্তু যদি আমার n = 1 থেকে 4 অবধি হয়, 1 থেকে, তার মানে কি বেসিক্যালি আমি a⁻0 টার্মটা বাদ দেব,
তাই a টু দি পাওয়ার 0 টার্মটা বাদ দেওয়া মানে বেসিক্যালি এনি ভ্যারিয়েবল টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে আমি 1 বিয়োগ করব। তো 1 বিয়োগ করা মানে বেসিক্যালি আমি এটা পাচ্ছি, আর কিছুই না। মানে খুবই একটা সহজ ঘটনা। হ্যাঁ, তা এইভাবে আমরা পুরো অঙ্কটা করতে পারবো। এটা কিন্তু জেড ট্রান্সফর্মের থেকে খুব একটা বেশি পার্থক্য নেই। হ্যাঁ, অঙ্কটা লেন্দি হবে, কিন্তু মেথডটা খুবই সহজ। তা এভাবে আরো একটা প্রবলেম দেওয়া আছে। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের ম্যাম ক্রিকেট ম্যাচ আছে ম্যাম, আমার একটু ক্লাসে লিভ নিতে হয় ম্যাম। আমি ডিপার্টমেন্টের পাশে মাঠে ম্যাম। তুমি ডিপার্টমেন্টের পাশের মাঠে তুমি তুমি খেলছো? জি ম্যাম। না তুমি দর্শক? না না ম্যাম, খেলতেছি ম্যাম। নামবো, এতক্ষণ ম্যাম খেলা শুরু হয় নাই, তাই ছিলাম ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আইডি বলো। ম্যাম 257 ম্যাম। কোন সেকশন? ম্যাম বি বি বি। ব্যাটিং এর নাম আচ্ছা, যাও তাড়াতাড়ি ব্যাটিং এ নামো। ব্যাটিং এর আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তা এখানে দেখো, আমরা 11 নাম্বার প্রবলেমে যদি দেখতে পাই, এখানে একটা কনস্ট্যান্ট আমরা ধরেছি a, এবং সেখানে বলা হয়েছে যে স্মল এনটা আমার 0 থেকে l-1 এর মধ্যে ভ্যারি করবে। এটা এখানে l-1টা বেসিক্যালি কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। l-1 হচ্ছে যে কোনো একটা সংখ্যা যেটা পরিমাপযোগ্য, তার মানে ক্যাপিটাল এন। তার মানে ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন মানে আমরা এই পদ্ধতিতে করতে পারবো, ওই যেভাবে আগে করা হয়েছে, এই যে এই পদ্ধতি, শুধু এন এর পরিবর্তে l-1 লিখে দেওয়া হয়েছে, কিন্তু এটা নতুনত্ব কিছু নয়। তা এভাবে এটা হলো, এটাও নতুন কিছু না, শুধু ভ্যালুগুলো একটু আলাদা করে দেওয়া হয়েছে। আমরা a টু দি পাওয়ার n এরটা করেছিলাম, এখানে a এর পরিবর্তে একটা কনস্ট্যান্ট 0.8 টু দি পাওয়ার n, এবং আগে আমার ইনফিনিটি অবধি ছিল কারণ ইউ অফ এন দিয়ে গুণ করা ছিল, কিন্তু এখানে বলা হয়েছে 0 to 5 মানে 0 টু ক্যাপিটাল এন। হ্যাঁ, এইভাবে আর কি তোমার অঙ্কটা করা যাবে, এইভাবে এগোতে হবে। প্রত্যেকে প্রত্যেকে আজকে ক্লাসে যারা আছো, আমি প্রত্যেককে বলছি যে এই প্রত্যেকটা প্রবলেম তোমরা নিজেরা সলভ করবে। পুরো ডিটেইলে সলভ করে দেওয়া আছে, তবুও বাকিটা তোমরা নিজেরা যতক্ষণ না করবে তোমাদের কনফিডেন্স বিল্ড হবে না এই অঙ্কগুলোতে। কিন্তু মানে জেড ট্রান্সফর্ম এবং এর মধ্যে বারবারও বলছি সেরকম কোনো পার্থক্যই নেই, শুধুমাত্র ডিটিএফটি তে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন আছে, আর জেড ট্রান্সফর্মে জেড টু দি পাওয়ার মাইনাস এন ছিল। একটু আগে আমরা সাইন ফাংশনেরটা করেছিলাম, এখন আমরা কস ফাংশনেরটা দেখছি। তা যদি কসের দেখি, তার মানে বেসিক্যালি এই ফর্মুলাটাকে আমরা বসিয়ে দেব, অয়লার্সের এই ফর্মুলাকে বসিয়ে দেব, এন্ড আদার্স আর সেম। যতক্ষণ না আমার সাইন কোসাইনের ফর্মে আসবে ততক্ষণ আমি ওটাকে কমপ্লিট করতে থাকবো। এবার তোমরা আমাকে বলো তোমাদের এখানে কোথাও কোনো জিজ্ঞাসা আছে কিনা। না ম্যাম, ক্লিয়ার। সব ঠিক আছে? আচ্ছা, আমি একটু যাই তো দেখি তোমাদের মুখগুলো দেখি। 70 জন আছে, 71। ওকে, তোমাদের কারোর কোনো সমস্যা এখানে বোঝা মানে মনে